আর উত্তরবঙ্গ থেকে এবার চলে আসবো দক্ষিণবঙ্গে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে তৃণমূল থেকে চলে আসবো বিজেপিতে। কেন্দ্রীয় টিম আজকে ঘুরে বেড়াচ্ছে এই দক্ষিণ 24 পরগনায়। বিষ্ণুপুরে দেখুন কি অবস্থা। সভাপতির বিরুদ্ধে, জেলা সভাপতির বিরুদ্ধে, বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ। কেন্দ্রীয় টিম বেরিয়ে যাওয়ার পরেই একেবারে বচসা বাগ বিতণ্ডা। এই রকম উত্তেজনা। কেন্দ্রীয় টিম চলে যাওয়ার পরে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণের কাছে যাব। অর্পণ, কেন বিষ্ণুপুরে কেন এরকম অবস্থা হলো কেন্দ্রীয় টিম চলে যাওয়ার পরে? আর এই যে অভিজিৎ সর্দার, তার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ করছেন। এরা কারা যারা অভিযোগ করছেন? দেখো অয়নদা, দক্ষিণ 24 পরগনার যে সাংগঠনিক জেলা রয়েছে, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা, সেই জেলার মধ্যে বিজেপির দুটি টিম সামনাসামনি প্রকাশ্যে দ্বন্দ্বে আর জড়ালেন। কেন্দ্রীয় নেতৃত্ব বের হয়ে যাওয়ার পরেই পার্টি অফিসে এলেন একাংশ বিজেপির একাংশ, যারা দীর্ঘদিন ধরেই মঞ্জু ভিলায়, অর্থাৎ অভিজিৎ দাস, যিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছিলেন, তিনি যে ঘরের ব্যবস্থা করেছিলেন যেখানে তারা আশ্রয় নিয়েছিলেন, তাদের যেটা অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্ব এসছে কিন্তু তাদেরকে সেখানে ডাকা হয়নি। এবং এই কেন্দ্রীয় নেতৃত্বে আসার আগে পর্যন্ত যিনি জেলা সভাপতি রয়েছেন, তিনি এই আক্রান্তদের সঙ্গে কোনো রকম আলোচনা করেননি, কোনো সময় দেখা করেননি, কোনো রকম সাহায্য তাদেরকে করেননি। অথচ আজকের যখন এই কেন্দ্রীয় টিম যখন এলেন, তখন সাজিয়ে আনা হয়েছে যারা এই অভিযোগ করলেন। সকাল থেকে বেশ কয়েকটি, প্রায় 16টির ওপরে নথিভুক্ত অভিযোগ তারা করলেন। সেই যারা অভিযোগ করলেন তাদের মধ্যে অধিকাংশই ভুয়ো, অর্থাৎ যারা এসে অভিযোগ করলেন তারা আক্রান্তই নয়, তারা ঘর ছাড়া হননি, তারা শুধুমাত্র আজকে এসছেন এবং এসে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাদের অভিযোগ জানালেন। এই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাদেরকে কেন যেতে দেওয়া হলো না, এই নিয়েই কিন্তু এই বিক্ষোভ দেখিয়েছেন তারা। শুধু বিক্ষোভ নয়, কেন্দ্রীয় প্রতিনিধি দলে আছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তিনি আবার লোকসভার সাংসদও। তিনি কি বললেন দেখুন। বিক্ষোভ হয়েছে, ঘরছাড়াদের কথা শুনতে দেওয়া হয়নি। কি বিজেপি কর্মীদের মারধর করেছে ওখানে? শুনেছি আমি, যারা আমাকে বলেছে আমি শুনেছি। তো সব জায়গায় তো শোনা সম্ভব নয়, শুনেছি। সব শুনেছেন, কিন্তু এবার দেখুন একটা ছবি আমতলার। এর আগে, বিষ্ণুপুরের আগে আমতলায় কেন্দ্রীয় টিমের কাছে নালিশ বিজেপির একাংশের, হাত দেখিয়ে গাড়ি দাঁড় করাচ্ছেন বিজেপির কর্মীদের একাংশ। কি বলছেন কথোপকথন একটু দেখাই আগে। আসুন, আপনি আসুন। এখানেই তো সন্তান দাদা, এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার। চলো গাড়ি আটকাও। দাদা 5 মিনিটের জন্য খালি দেখে যান এখানে সামনে। আপনি 2 মিনিটের জন্য আসুন। আমার নাম অনিমা মান্না, আমাকে মিস ইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, সাতগাছিয়া 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম। তো এই অযোগ্য জেলা সভাপতি আমাকে বসিয়ে রেখেছেন। আপনি আসুন স্যার, 2 মিনিটের জন্য। আপনি এখানে পরিস্থিতিটা দেখুন। বারবার বলা হচ্ছে, আমি অর্পণের কাছে যাব, বারবার কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বলা হচ্ছে বা বিপ্লব দেবকে বলছেন 2 মিনিটের জন্য আসুন, 5 সেকেন্ডের জন্য আসুন, আপনাকে আসতেই হবে। কেন তারা গাড়ি থেকে নামলেন না? কেন তাদের কথা শুনলেন না এখনো পর্যন্ত যা দেখলাম? একদম আমরা এই প্রশ্ন আমরা করেছিলাম, কারণ এই কনভয় বেরিয়ে সোজা চলে যায় আন্দারমানি গ্রাম পঞ্চায়েতের আলতাবেড়িয়া গ্রামে। সেখানেই আমরা এই প্রশ্ন করেছিলাম যে যাওয়াই তারা বিজেপি কর্মীদের কাছে গেলেন না। এবং তারা এই যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন অয়নদা, এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এই গ্রামের বাসিন্দা। কেন্দ্রীয় প্রতিনিধি দল এলো,
গ্রামে ঘুরলেন, একটিও মানুষের সঙ্গে তারা কথা বলতে পারলেন না, কারণ গ্রামে পুরুষ শূন্য মহিলা শূন্য গ্রাম, সেই গ্রামে এলেন, তারা কথা বলতে পারলেন না। তবে কেন্দ্রীয় প্রতিনিধি দল থেকে জানানো হলো যে তাদের নির্দিষ্ট শিডিউল রয়েছে, শিডিউল তৈরি করা হয়েছে এবং আজকেই তাদেরকে দিল্লি ফিরে যেতে হবে, সেই কারণে তারা ওইখানে যেতে পারলেন না। কিন্তু যেটা লক্ষ্য করা গেল, যারা ঘর ছাড়া, যারা দীর্ঘদিন ধরে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন যে বিজেপি আশ্রয় শিবিরে তারা রয়েছেন, তাদের বক্তব্য ছিল 2 মিনিটের জন্য, অন্তত 5 মিনিটের জন্য তাদেরকে আসতেই হবে, পায়ে ধরার মতো অবস্থা দেখলাম। কিন্তু সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা রাস্তার উপরেই রইলেন বেশ কিছুক্ষণ ধরেই। বিপ্লব দেব তিনি কথাও শুনেছেন বেশ কিছু, কিন্তু তিনি আসার আশ্বাস দিলেন, কোনো রকম কথাবার্তা হলো না, আশ্বাস দিলেন কিছুটা আমরা দেখলাম। আরেকবার কথোপকথনটা দেখাবো আপনাদের। নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত, কেন নামবেন না এখানে? আসুন, আপনি আসুন। দাদা স্যার আপনি আসুন, চা পিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আসতেই হবে। চলো গাড়ি আটকাও। দাদা 5 মিনিটের জন্য খালি দেখে যান এখানে সামনে। আপনি 2 মিনিটের জন্য আসুন। আমার নাম অনিমা মান্না, আমাকে মিস ইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, আর এই সাতগাছিয়া 3 নম্বর। আর এই প্রতিনিধি দলে ছিলেন অগ্নিমিত্রা পল। তিনি বললেন কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অনেকগুলো কর্মসূচি রয়েছে, সন্দেশখালী যাওয়ার আছে, বাসন্তী যাওয়ার আছে, রাত্রে ওনাদের ফ্লাইট আছে, সময় হাতে অত্যন্ত কম, সেই কারণেই একটা জায়গাতেই জমায়েত করা হয়েছিল। কোথাও হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের শীর্ষ নেতৃত্ব আছে, দেখে নেবেন। করা উচিত ছিল না, কিন্তু পরিবার বলি তো, নিজেদেরই ভাই বোন, যে যাই বলুক, আমি দেখে নেবো কি বিষয়টা আছে। আর এবার বাগদায় চলে যাব। বাগদায় গত কয়েকদিন ধরেই প্রার্থী নিয়ে ক্ষোভ। ইতিমধ্যে বিনয় বিশ্বাসকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিজেপির বিধানসভা উপনির্বাচনে, কিন্তু তার আগে থেকেই শান্তনু ঠাকুরের স্ত্রীকে নিয়েও একটা অভিযোগ ছিল, বিক্ষোভ ছিল, বহিরাগত প্রার্থী করা যাবে না। এই বিনয় বিশ্বাসকে নিয়েও এমন ক্ষোভ যে সেখানে 2 নেতা বিজেপির তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারা কতটা গুরুত্বপূর্ণ, সাংগঠনিক দিক থেকে কিরকম, কতটা গুরুত্বপূর্ণ এই দুজন, কথা বলবো। সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, এক তো মন্ডল সভাপতি, আরেকজনের পদ কি ছিল? এই দুজন পদত্যাগ করার পর শান্তনু ঠাকুর তো বলছেন 10 জনের দাবি থাকতে পারে, কিন্তু পার্টি যা করবে, কিন্তু তারা কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি অয়নদা, গতকাল এই বাগদা উপনির্বাচনের বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় বিনয় বিশ্বাসের নাম। বিনয় বিশ্বাস যেহেতু বনগাঁর বাসিন্দা, সেই কারণেই বাগদা বিধানসভা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। বিজেপি কর্মী সমর্থকরা গতকালই হেলেঞ্চাতে একটি বৈঠক করে, তারপরে হেলেঞ্চা বাজারে তারা বিক্ষোভ দেখায়। তারা দাবি তুলতে থাকে যে এই স্থানীয় বাসিন্দা যিনি বিজেপির কর্মী, তাকেই প্রার্থী করা হোক এবং বহিরাগত প্রার্থীকে তারা মানছেন না এবং ডিসিশন নেওয়ার কথা রয়েছে, কারণ 24 ঘন্টা তারা সময় দিয়েছিল উচ্চ নেতৃত্বকে। একদমই আজ সময় নিয়েছিল এবং এই ঘটনার মধ্যেই আজ সকালেই বাগদা 2 নম্বর মণ্ডলের যিনি বিজেপির সভাপতি আছেন সমীর বিশ্বাস, তিনি কিন্তু অন্যদিকে কনিয়ার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানও বটে, তিনি কিন্তু মণ্ডল সভাপতি পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছেন জেলা সভাপতিকে। সমীর বিশ্বাস কি বলছেন একবার দেখাই অনিরুদ্ধ। সবাই মিলিতভাবে একটাই দাবি করেছিলাম উপর নেতৃত্বের কাছে যে আমাদের বাগদার ভূমিপুত্র যে কাউকে একটা টিকিটটা দেওয়া হোক, কিন্তু উপর নেতৃত্ব আমাদের বলেছিলেন হ্যাঁ বাগদার ভূমিপুত্রই হবে। কিন্তু যখন টিকিটটা দেওয়া হলো, বেরোনোর পর দেখতে পারলাম যে সেখানে বহিরাগত কোনো এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আপনি মণ্ডল সভাপতি থেকে রিজাইন করেছেন? আমি মণ্ডল সভাপতি রিজাইন করেছি। আপনি তো অন্যদিকে প্রধানও আছেন, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে থাকছেন। যদি মেম্বার এবং কমিটির ছেলেপেলে বলে এটাও ছাড়তে হবে, প্রধানের পদ থেকে রিজাইন মারবো। বহিরাগত প্রার্থী মানবো না বলেছে সাধারণ মানুষ, আমি বলছি মানবো না। হ্যাঁ, আমি এই প্রতিবাদের জন্যই এই পদ থেকে সরে দাঁড়িয়েছি। তাহলে কি বিজেপি শিবির কিছুটা হলেও অস্বস্তিতে এই মুহূর্তে বিধানসভা উপনির্বাচন নিয়ে? অনিরুদ্ধ,
একদমই বলা যেতে পারে যে বাগদা উপনির্বাচনে যেহেতু লোকসভা অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে বাগদা বিধানসভায় অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি, এবং সেখানেই এই যে বিজেপির প্রার্থী বহিরাগত প্রার্থী তারা মানছেন না, বিজেপির একাংশের কর্মী সমর্থকরা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, নির্দল দাঁড় করানোর জন্য দাবি তুলছেন। এটা বলা যেতে পারে একদম উপনির্বাচনে অ্যাডভান্টেজের মধ্যে থাকলেও যথেষ্ট রকম অস্বস্তিতে পড়েছে বিজেপি। কারণ শান্তনু ঠাকুর ইতিমধ্যেই জানিয়েছেন যে 10 থেকে 15 জনের নাম থাকতে পারে, সেক্ষেত্রে রাজ্য বিজেপি যাকে মনে করবে, দল যাকে মনে করবে, যাকে প্রার্থী করেছে ভবিষ্যৎ বলবে বিজেপির রেজাল্ট কি হবে, এর জের পড়বে কিনা আদৌ। এবার নন্দীগ্রামে চলে যাব। নন্দীগ্রাম সবসময় গরম গরম থাকে। নন্দীগ্রামে বোমা উদ্ধারকে ঘিরে পুলিশের সঙ্গে বচসা, বোমা উদ্ধারকে ঘিরে এই ঘটনা। নন্দীগ্রামের লোকেশনটা হচ্ছে নন্দীগ্রামের সাইফুল্লাহ চক। পুলিশকে ঘিরে বিক্ষোভ, বোমা উদ্ধারে গিয়ে ক্ষোভের মুখে পুলিশ, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। দেখুন সেই ছবি। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, পুলিশ গিয়েছে তাদের ডিউটিতে বোমা উদ্ধার করতে, কেন বিক্ষোভের মুখে পড়তে হলো? তাদের কি বক্তব্য বিক্ষোভকারীদের? একটাই বক্তব্য, পুলিশের নিষ্ক্রিয়তার ফলে এলাকায়, অর্থাৎ এলাকা মানে কি নন্দীগ্রামের দাউদপুর এলাকার এই শুক্রবার এলাকাতে বোমা নিয়মিত থাকছে এবং বোমা উদ্ধার হচ্ছে, এবং এই ক্ষেত্রে রাজনৈতিক যে চাপানুতর চলছে তার মধ্যেই কিন্তু পুলিশ ঘটনাস্থলে যায়, এবং আজকে যে উদ্ধার হয়েছে বোমাগুলি, সেগুলি উদ্ধারের জন্যই পুলিশ যায়। কিন্তু গেলে কি হবে? এলাকার মানুষের বক্তব্য, পুলিশের নিষ্ক্রিয়তা, উদাসীনতায় যেখানে বোমের কারবার বাড়ছে, সেখানে পুলিশ এরকম গন্ডগোলের পরই হাজির হয়। আগে কেন তারা পদক্ষেপ নিচ্ছে না, এই অভিযোগ তুলে পুলিশকে ঘিরে রীতিমতো গ্রামের মানুষজন তারা ক্ষোভ বিক্ষোভ দেখান। মহিলা পুরুষ সবাই একযোগে হন, রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখান। উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আরো অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। চর্চা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যেও। ধন্যবাদ। এবার হাইকোর্ট থেকে দুটো খবর রয়েছে। এক হচ্ছে যে অশান্তি, ভোট পরবর্তী অশান্তিতে 107টা অভিযোগ দায়ের হয়েছে, রাজ্য জানালো। আর 21শে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। 21শে জুনের আগে সিদ্ধান্ত আদালত জানাবে, রায় জানাবে আর থাকবে কিনা কেন্দ্রীয় বাহিনী। বিস্তারিত জানতে চাইবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, রাজ্যে লোকসভা ভোট পরবর্তী সময়ে একাধিক অশান্তি বা গোলমালের খবর এসেছিল, এবং সেই বিষয়টাই রাজ্যের পুলিশের ডিজিপির যে ইমেল আইডি, সেই ইমেল আইডিতে অভিযোগ করে হাইকোর্টে নির্দেশ দেয় যার যা অশান্তি সংক্রান্ত অভিযোগ সেটা জানাচ্ছে, এবং সেই অভিযোগকে খতিয়ে দেখার পরই রাজ্যের ডিজিপির তরফে রিপোর্ট দেওয়া হয়েছে, এবং সেখানে 107টা এফআইআর রুজু হয়েছে এমনটা জানানো হয়েছে। তবে একই সঙ্গে 99টা যে অভিযোগ দায়ের হয়েছে সেখানে কোনো আদালত রাজ্যে বা তথ্যপ্রযুক্ত কোনো অপরাধের বিষয় নেই, তাই সেগুলি খারিজ করা হয়েছে। এবং একই সঙ্গে 138টা অভিযোগ এরকম এখনো রয়েছে যেগুলো স্কুটিনিতে রয়েছে, রাজ্যের সংশ্লিষ্ট বিভিন্ন থানা হচ্ছে, এবং তারপরে সেগুলোতে এফআইআর রুজু হবে কিনা সেটা রাজ্য পদক্ষেপ দেবে। তবে একই সঙ্গে ভোট পরবর্তী অশান্তি বলে চালানো হলো 18টা এফআইআর হয়েছে, যেগুলোর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নাই, একেবারেই পারিবারিক বা নিজস্ব গন্ডগোল বলেও রাজ্যের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে এই রিপোর্টের পাশাপাশি এই রিপোর্টের ক্ষেত্রে কি পদক্ষেপ রাজ্য করেছে সেটা 21শে জুন রাজ্যকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে 21শে জুন পর্যন্ত হাইকোর্টের নির্দেশ ছিল, তবে একই সঙ্গে জানিয়ে দেওয়া হলো 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে রাজ্যে ছিল ভোট পরবর্তী অশান্তি মোকাবিলা, সেটা 21শে জুন পর্যন্তই থাকছে। আজকে সেই টাইম এক্সটেন্ড করলো না হাইকোর্ট। তবে 21শে জুন দুপুর 2টার সময় শুনানি শেষে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেবে সেই বাহিনী অতিরিক্ত আরো কতদিন থাকবে কি থাকবে না সে বিষয়টা স্পষ্ট করে দেবে। ধন্যবাদ। আর এই মুহূর্তে পরপর আমরা দেখাই মানুষের সমস্যার কথা। হিঙ্গলগঞ্জের বাইলানি গ্রামের ছবি দেখুন। পানীয় জল নেই, খাবার জল নেই, আর সেই খাবার জল না থাকার প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর পাম্প হাউসে। তীব্র সমস্যা, এই গরম, এই রকম ঘাম। ভাঙচুর করে সাধারণ মানুষের খাবার জল বন্ধ করলো কেন বিজেপি? জবাব চাই, জবাব দাও। বিষ্ণু অঞ্চলের জোন টুর পিএইচ দপ্তর ভাঙচুর করে সাধারণ মানুষের জল বন্ধ করলো কেন বিজেপি? জবাব চাই, জবাব। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কারা ভাঙচুর করেছে? এই যে স্লোগান উঠছে ভাঙচুর করে জল বন্ধ করা হলো কেন, এবং কেন জল বন্ধ এই গরমের মধ্যে?
হ্যাঁ দেখো অয়নদা, এই যে হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতে যে পিএইচডি পাম্প হাউস আছে, সেই পাম্প হাউসের থেকে বিশপুর এবং বাইলানি দুটো গ্রামে জল যায়, কিন্তু বিশপুরে মানুষ জল পায়, কিন্তু বাইলানির এলাকার মানুষ কিন্তু জল পায় না। দীর্ঘদিন ধরে পিএইচডির দপ্তরে তারা জানিয়েও কোনো সুরাহা হয়নি। সেই কারণে আজকে বাইলানি এলাকার গ্রামের মানুষ এসে তারা পিএইচডি দপ্তরে তালা মেরে দেয়, পিএইচডি দপ্তরের পাম্প হাউস বন্ধ করে দেয় এবং ভাঙচুর করে বলে অভিযোগ। এই যখনই এই পাম্প হাউস ভাঙচুর করে যে মেশিন বন্ধ করে দিয়েছে, তখনই কিন্তু টোটাল যে বিশপুর পঞ্চায়েত এরিয়া জুড়েই কিন্তু জল বন্ধ হয়ে গেছে। এবং তারপরে বিশপুর গ্রামের মানুষ তারা কিন্তু এসে পাম্প হাউসের সামনে তারা বিক্ষোভ দেখায় যে কেন তারা এই পাম্প হাউস ভাঙচুর করলো, কেন এই মেশিন বন্ধ করে দিল, এবং যারা এই কাজ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে এই জল সরবরাহ আবার চালু করতে হবে। এবং ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ এবং পিএইচডির দপ্তরের আধিকারিকরা, এবং তারা অবিলম্বে এই সমস্যার সমাধান করবে বলে প্রতিশ্রুতি দিতে। আমরাও চাই দ্রুত সমস্যার সমাধান হোক, কারণ এই গরমে জল না খেয়ে থাকবেন কি করে মানুষ? বিজেপির কিছু কর্মী তারা জল বন্ধ করেছে এবং ভাঙচুর করে গেছে এবং তালা মেরে গেছে। সাধারণ মানুষ যখন একসাথে প্রতিবাদ আন্দোলন করেছে, তখন সাধারণ মানুষের ভয়ে তারা চলে গেছে। বিজেপির তরফ থেকে যারা এসে জলটা বন্ধ করেছে এবং পিএইচডি দপ্তর ভাঙচুর করেছে, এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই। আমাদের বিক্ষোভ যতক্ষণ এদের না অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ চলবে। আমরা দীর্ঘদিন ধরে টাকির যে ইঞ্জিনিয়ার প্লাস বিডিও অফিস তাদের কাছে দরখাস্ত দেওয়া দিয়েছি আমরা জলের জন্য। যে জলটা আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না, প্রায় 2 বছর হতে চললো। সেই সেটা আমরা দিকে জল পাম্প বন্ধ করে দিই তাও নয়। আমরা তারকবাবুকে বলেছি যে আমরা এসছি, যে সমগ্র যে জলটা বন্ধ রাখুন, রাখলে তাহলে আমাদের হয়তো উপরে খবর গেলে হয়তো আমার জলটা ঠিকঠাক পাবো না। আমরা এখানে কোনো ভাঙচুর করিনি। ভাঙচুর করে আমি কি করে বলবো, এখানে তো অনেক মানুষ।